5 জুন 2026, স্থান চট্টগ্রামের নন্দনকানন 1 নম্বর গলি। যখন পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই নিভে গেল এলাকার বিদ্যুতের সব বাতি, আঁধারে ঢেকে গেল চারপাশ। চট্টগ্রামের নন্দনকাননে ধর্মের আড়ালে প্রকাশ্য ভূমিদস্যুতা ও মধ্যরাতের তাণ্ডব নিয়ে বাংলা এডিশনের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের আজ প্রথম পর্ব। আইন, আদালত কিংবা প্রশাসন কোনো কিছুর তোয়াক্কা নেই। মুখে কালো মাস্ক, হাতে রামদা, লোহার রড আর লাঠি সোটা। 3 থেকে 400 বহিরাগত সন্ত্রাসী আর একদল তথাকথিত ধর্মযাজক। টার্গেট সনাতন ধর্মাবলম্বী সৌমেন পালিতের পৈতৃক ভিটামাটি। এর মধ্যে ওরা এসে সংঘবদ্ধ দল এসে আমাকে বাধা দিল, আমার স্ত্রীকে মারতে চাচ্ছে, গালাগালিজ করছে। ফিল্মি স্টাইলে মাত্র কয়েক ঘন্টায় একটি আস্ত পরিবারকে করা হলো গৃহহীন। উচ্ছেদ হলো মাথা গোজার ঠাঁই, আর ভোরের আলো ফোটার আগেই সেই ধ্বংসস্তূপের ওপর রাতারাতি দাঁড়িয়ে গেল এক উপাসনালয়। সাইনবোর্ডে লেখা ইসকন। বাধা দিতে গিয়ে রক্তাক্ত হলেন স্থানীয় লোকনাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রতন কুমার বিশ্বাস সহ 3 জন। ওদের যে প্রশ্ন করছি যে আপনারা ভাঙছেন কেন, পেছন থেকে আমাকে কয়েকটা প্রভু এসে ধাক্কা দিয়ে এমন ভাবে আমার উপর হামলা করেছে, এই যে আমার হাতের এখানে এবং আমার এখানে হাতে দেখেন এবং পায়ের হাতে দেখেন, আমাকে প্রচুর পরিমাণে আমাকে ওখানে মেরেছে। এবং মারার পর তারা যে নতুন করে টয়লেটটা করছে, সেই টয়লেটের মধ্যে আমাকে বারবার বস্তার মধ্যে পাক্কা প্রিভেন্টার উপর বসিয়ে রেখেছে। হামলার সময় তাৎক্ষণিকভাবে পুলিশের ভূমিকা ছিল চরম রহস্যময়। কিন্তু সত্য কি এত সহজেই ধামাচাপা দেয়া যায়? ইসকন সদস্যরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই জমির মালিকানা দাবি করার পর মাঠে নামে টিম বাংলা এডিশন। অনুসন্ধানী দলের হাতে আসে অকাট্য সব প্রমাণ। জমির নথিপত্র বলছে এই জমির আদি মালিক NN পাল, যার উত্তরাধিকারীদের কাছ থেকে 2000 এবং 2001 সালে রেজিস্ট্রি দলিল মূলে জমিটি কিনে নেন সৌমেন পালের বাবা এবং রতন বিশ্বাস সহ 18 জন সনাতনী ব্যক্তি। সরকারি পর্চা আর হালনাগাদ খাজনার রশিদ স্পষ্ট বলছে জমির আসল মালিক সৌমেন পালিত। এখানে আমার ঘরে বৃষ্টি পানি পড়ছে, সে কারণে আমি এখানে ছাদের কাজ করার জন্য ঘরের মধ্যে সংস্কার কাজ করছি। কিন্তু দেখা গেল যে ইসকনের প্রভুরা এসে আমাকে বাধা দিচ্ছে যে আমি এখানে কাজ করতে পারবো না, যেহেতু ওরা আমাকে বলছে আমি ভাড়াটিয়া। এখন আমার থেকে কাগজপত্র, দলিল এবং সরকারকে যে আমি ট্যাক্স দিয়েছি, চালান, খতিয়ান সব কিছু আছে, ওদের কিছু নেই। অভিযোগ রয়েছে হামলার সময় সৌমেন পালের স্ত্রীর সাথে অত্যন্ত অসভ্য ও সৌজন্যহীন আচরণ করা হয়েছে। এক পর্যায়ে তারা আমাকে গালিগালাজ শুরু করছে, আমার হাজবেন্ডকে মারবে বলতেছে, আমাকে মারবে বলতেছে, আমার ছেলেকে মারবে বলতেছে, গায়ের দিকে তেড়ে আসতেছে। আমার ছেলেকে দেখছেন আপনারা, মোবাইল নেওয়ার জন্য মারামারি করতেছিল। এর আগে তাকে নিজ ভিটা থেকে সরে যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হয়েছিল, কিন্তু তাতে রাজি না হওয়ায় তারা আরো উগ্র রূপ ধারণ করে বলে জানান সৌমেনের স্ত্রী। আমরা যাতে ফ্ল্যাট নিয়ে এখান থেকে চলে যাই। হ্যাঁ তারা ফ্ল্যাট দিবে। যখন আমি রাজি হই না, মানে ইসকনরা অপূর্ব ইসকনের অপূর্ব প্রভু আমাকে এ বিষয়ে, উনি ছাড়াও আরো অনেক প্রভু এ বিষয়ে বলে যে আপনারা এখান থেকে চলে যান, ফ্ল্যাট নিয়ে ভালো একটা ব্যবস্থা নিয়ে চলে যান। এদিকে ইসকন সদস্যদের আগ্রাসনের কারণে বৈধ মালিকরা নিজের জমিতে কোনো কাজ পর্যন্ত করতে পারছেন না বলে অভিযোগ অন্য সব অংশীদারদের। ঘর উন্নয়ন করতে যাচ্ছি, ওরা 18 সালে কি করছে, আমি যখন টিন খুলে আমার মিস্ত্রির সাথে, তখন আমি একা, আমার ছেলে ছিল ঢাকা, তখন আমি মিস্ত্রির সাথে কাজ করতেছি। ইসকন প্রভুরা কি করছে, আমাকে বাধা দিচ্ছে। তখন আমাকে বাধা দিচ্ছে আর আমি বলতেছি যে আপনারা বাধা দিচ্ছেন কেন, হয়তো না কাজ করতে পারবেন না। এখন আমি মাননীয় সরকারের কাছে চাচ্ছি যে ইসকন যেন এখান থেকে, মানে আমাদের এলাকা থেকে চলে যায়, যেহেতু আমাদের এলাকার মানুষ না নির্যাতিত, আমরা পাড়া প্রতিবাসী আছে, ওরা নির্যাতিত। ইসকন ওরা বলছি আমি কয়েকবার, ওরা ভাঙতেছে না। এখন আমার সমস্যা হচ্ছে ওই জায়গায়ও ওরা অত্যাচারই করতেছে। এখন প্রশ্ন, ইসকনের দাবির ভিত্তি কি? তাদের দাবি NN পালের নাতনি ভারতী পাল নাকি এই জমি ইসকনকে দান করেছেন। কিন্তু বাংলাদেশের প্রচলিত হিন্দু আইন কি বলে? মাত্র
30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। পুত্র সন্তান জীবিত থাকতে কোনো কন্যা বা নারী উত্তরাধিকারী সম্পত্তির স্থায়ী মালিকানা পান না, কেবল জীবন সত্ত্ব ভোগ করতে পারেন। অর্থাৎ এই জমি অন্য কাউকে দান বা বিক্রি করার কোনো আইনি ক্ষমতাই ছিল না ভারতী পালের। ফলে কাগজে কলমে ইসকনের দাবি এক নিমিষেই অবৈধ ও বাতিল। আমাদের কিন্তু সব কাগজপত্র এভরিথিং সব আছে এবং ওদের বিরুদ্ধে মামলাও আছে। নন্দনকাননে ইসকনের এই ভূমিগ্রাসের ক্ষুধা এবারই প্রথম নয়। এর আগে দেশের ঐতিহ্যবাহী কণ্ঠশিল্পী প্রয়াত শেফালী ঘোষের বাড়িটিও গ্রাস করার অভিযোগ ওঠে এই চক্রের বিরুদ্ধে। প্রথমে একটা ঘর ভাড়া নেয়া, এরপর ছোট মন্দির তৈরি, আর সবশেষে পুরো বাড়িটি জোরপূর্বক দখল। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে শেফালী ঘোষের ছেলে সংবাদ সম্মেলন করেও পাননি বিচার। জবরদখলের তালিকায় রয়েছে স্থানীয় একটি বিদ্যালয়ের সম্পত্তিও, যা নিয়ে আদালতে মামলা চলছে। এমনকি পাশের ঐতিহাসিক লোকনাথ মন্দিরের জায়গাটুকুও নিজেদের পেটে পুরতে ইতিপূর্বে একাধিকবার হামলা চালিয়েছে উগ্রপন্থী ইসকনের কর্মীরা। ৮ জুন এই বিরোধ নিয়ে বসার কথা ছিল প্রশাসনের, কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ৫ জুনের এই তাণ্ডবের পর ইসকন দাবি করছে সেখানে কোনো হামলাই হয়নি, উচ্ছেদ নাকি হয়েছে সিটি মেয়রের নির্দেশে। কিন্তু যখনই বাংলা এডিশন ক্যামেরা নিয়ে তাদের মুখোমুখি হতে চায়, তখনই সটকে পড়ে ইসকনের দায়িত্বশীলরা। ক্যামেরার সামনে প্রথমে টু শব্দটিও করেনি কেউ, পরবর্তীতে অবশ্য তারা দেখিয়েছে এক অদ্ভুত অযৌক্তিক অজুহাত। আপনাকে আমি বলবো না যে আমি যেটা বলছি এটা ঠিক সত্য। আপনি দেখেন আমাদের স্থাপনা কতটুকু, আর এটা একটা মন্দির, আর এই মন্দিরের সামনে এরকম করে স্থাপনা করা যায় কিনা। ভারতের মায়াপুর ভিত্তিক বিদেশি সংস্থা ইসকনের উগ্রবাদী কার্যক্রমে চরম আতঙ্কে রয়েছে নন্দনকাননের সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা। কিন্তু এখানেই শেষ নয়। নন্দনকাননের এই প্রকাশ্য ভূমিদস্যুতার নেপথ্যে কারা, প্রশাসনের কারা ছিলেন এই রহস্যজনক নীরবতার পেছনে, আর কোটি কোটি টাকার বিদেশি ফান্ডের উৎসই বাকি। ইসকনের ভেতরের সেই চাঞ্চল্যকর হাড়ির খবর এবং অকাট্য সব প্রমাণ নিয়ে তুলে ধরা হবে বাংলা এডিশনের বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্বে। অনুসন্ধানে মেজবাউদ্দিন, বাংলা এডিশন।